অনেক চেষ্টা করেও যখন চাকরি জুটল না, তখন ভাবলাম ব্যবসা শুরু করব। রজতকে কথাটা বললাম। রজত আমার ছেলেবেলার বন্ধু। সুকর্ম দুষ্কর্ম সবই করেছি দুজনে একসঙ্গে। স্কুলে বেঞ্চের উপর দুজনে কান ধরে দাঁড়িয়েছি। কলেজে পলিটিক্সের খপ্পরে পড়ে এক লকআপে দুদিন রাত কাটিয়েছি। এমনকি দুজনে একই মেয়ের সঙ্গে প্রেম করে ধরা পড়ে জোড়া পায়ের লাথিও খেয়েছি। এই রকমই আমাদের বন্ধুত্ব। ঝগড়া হয়েছে অগণিত বার, মারামারি হয়েছে তার থেকেও বেশি। তবুও দিনের শুরুটা সবসময় দুজনের একসঙ্গেই হয়েছে। আমার ব্যবসার প্ল্যান শুনে রজতও বেশ উৎসাহিত হয়ে উঠল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মূলধন। দুজনেরই বাড়ির অবস্থা শোচনীয়। ২৬ বছরের দুটো দামড়াকে দুবেলা ভাত জোগাতেই বাড়ির লোকের নাভিশ্বাস ওঠে। শেষমেশ পাড়ার রোমা বৌদির হোম সার্ভিস খাবার বয়ে বয়ে দুজনে মিলিয়ে ১,০০০ টাকা জোগাড় করলাম। কিন্তু এই ২,০০০ টাকায় কী ব্যবসা হবে এই ভাবনায় মাথা ভার হয়ে আসছিল। এমন সময় হঠাৎ করেই একটা আইডিয়া মাথায় খেলে গেল। সে সময় মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট গেজেট আকারে বেরোতো। যে যত তাড়াতাড়ি গেজেট কিনে নিজের এলাকায় পৌঁছাতে পারত তার তত লাভ। পরীক্ষার্থীর ডিভিশন দেখে পাশের খবর জানালে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা পাওয়া যেত। শুধু অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য খবরটা ফ্রি। গেজেট আনতে হলে আগের দিন রাত থেকেই পর্ষদ অফিসের সামনে লাইন পড়ত। এলাকা ধরে ধরে রীতিমতো গেজেটের কালোবাজারি চলত। রজত তখন বলল, আইডিয়া, শোন, আমাদের মূলধন বাড়ানোর একটা দারুণ আইডিয়া মাথায় এসে গেছে। কাল মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার কথা। আমরা ভোর ভোর গিয়ে পর্ষদ অফিসে লাইন দেব, গেজেট নিয়ে সোজা আমাদের হরিমোহন স্কুলের সামনে দাঁড়িয়ে যাব। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই লাভ। আমি সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে পড়লাম। ব্যাপারটা মোটেই মন্দ নয়। ও, আমার নামটাই তো বলা হয়নি। আমার ভালো নাম স্বর্ণাভ সিংহ রায়। সিংহ আভা সব গিলে এখন আমি শুধু সোনা। পাড়ার চায়ের দোকানে পচাদা ব্যঙ্গ করে বলে, তুই তো গিলটি করা সোনা রে। আহা, সার্থক নাম। একটা হীরা মানে রজত আর একটা গিলটি করা সোনা। খালি একটা নকল নীলা হলেই বড় বাবা লাফিয়ে নিজের বাহন ছেড়ে তোদের ঘাড়ে চড়ে বসবে। এই বিদ্রূপের যথাযথ কোনো জবাব না থাকায় আমি শুধু হালকা হেসে বলি, দেখবি একদিন আমাদের জন্যেই পাড়ার সবাই গর্ববোধ করবে। পরদিন আমাদের দুজনেরই সকাল সকাল উঠে কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু দুজনেরই সকাল হতে হতে ৯:৩০ বেজে গেল। কোনো রকমে চা পাউরুটি খেয়ে দুজনেই দৌড় লাগালাম ট্রেন ধরতে। শেষমেশ যখন পর্যট অফিসে পৌঁছলাম তখন প্রায় বেলা ২:৩০। গিয়ে দেখি পর্যট অফিসের লোক ঠিক করছে। আমাদের পাড়ার কয়েকটা ফুটো মস্তান সেখানে ঘোরাঘুরি করছে। এরা সাধারণত সিনেমার টিকিট ব্ল্যাক করে। আজ এসেছে ওই একই ধান্দায়। আমাকে দেখেই কালু বলে একটা ছেলে দাঁত কেলিয়ে বলল, কিরে সোনারূপা, তোরা এখানে কি করতে? বাড়ি চলে যা, এ ধান্দা তোদের দ্বারা হবে না। মিথ্যে সোনা নষ্ট করে লাভ নেই। রজত আমার হাত টিপে আসতে বলে, ওদের কথায় কান দিস না। যে কোনো ব্যবসায় প্রতিদ্বন্দ্বী থাকবেই। ওটাকে ইন্সপিরেশন হিসেবে দেখতে হয়। নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। যথারীতি বিকেল ৫টায় রেজাল্ট ঘোষণা হতেই গেজেট কাউন্টারে যেন সুনামি আছড়ে পড়ল। তার সামনে আমরা খড়কুটোর মতো উড়ে যাওয়া ধূলিকণার বেশি কিছু হতে পারলাম না। রজত বার কয়েক কুস্তাকুস্তি করেও জানলার ধারে কাছে পৌঁছতে পারল না। আধ ঘন্টার লড়াই শেষে গেজেট শেষ, বিক্রির জানলা বন্ধ হয়ে গেল। বিফল মনোরথে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। বোঝাই গেল এই ব্যবসাটা আর হলো না। যারা গ্যাজেট পেয়েছে তারা তড়িঘড়ি দৌড় লাগাল। কিছুক্ষণের মধ্যেই ভিড় পাতলা হতে শুরু করল। আমাদের মতো আরও কয়েকজন তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যদি কোনোভাবে নিজের এলাকার পাতাটুকুও জোটে। রজত দীর্ঘশ্বাস ফেলে বলল, চল সোনা, এই ব্যবসায় আমরা ফেলিয়ার। ঠিক সেই সময় তালপাতার সেপাহিয়ের মতো লক্কর টাইপ একটা ছেলে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, গ্যাজেট চাই, সাইডে এসো। হাতে গুপ্তধন পাওয়ার আশায় আমরা তার পিছু ছুটলাম। একটা বাড়ির আড়ালে এসে সে বলল, কোন ডিস্ট্রিক্টের পেজ চাই? আমি দুম করে বললাম, হুগলি। ছেলেটা বলল, ৩,০০০ লাগবে। বলে কি, পুরো গ্যাজেটের দাম ২০০ টাকা আর একটা ডিস্ট্রিক্টের পাতার দাম ৩,০০০। আমাদের মূলধন খরচ বাদ দিয়ে এখন হাতে আছে মাত্র ১৮৫০ টাকা। রজত বিনয়ের সঙ্গে বলল, একটু কম হবে না ভাই? ছেলেটা রজতের দিকে এমনভাবে তাকালো যেন এলিয়েন দেখছে। তারপর বলল, কম? কালকে এসো পাশের কাবাড়িওয়ালার কাছে ১ টাকা কেজিতে কিনে নিয়ে যেও। সরো তো ভাই, ধান্দার টাইম নষ্ট করো না।
রজত তবু আমতামদা করে বলল, না মানে ১,৫০০ টাকায় যদি পাওয়া যেত। আমি চুপি চুপি গর্জে উঠলাম, কি বলছিস ১,৫০০? রজত আমার হাত টিপে চুপ করালো। ছেলেটা কিছুক্ষণ কি একটা ভাবল, তারপর বলল, হুগলির কোন এলাকার লাগবে? রজত বলল, খানাকুল। ছেলেটা বলল, কোনো দরাদরি নেই, একদম ১,০০০, নেবে তো নাও, নালে ফোটো। রজত রাজি হয়ে গেল। ছেলেটা খানাকুলের পেজটা আমাদের হাতে গুজে দিয়ে চম্পট দিল। রজত গর্বিতভাবে বলল, এইটা হলো ব্যবসার দ্বিতীয় পাঠ। দরাদরি করে কিনতে হয়। ৩,০০০-এর মাল ১,০০০-এ হলো। এখন চল, হাতে একদম সময় নেই। তখন সন্ধে নামছে। পড়ি কি মুড়ি করে সেই গেজেট হাতে নিয়ে আমরা ট্রেন ধরতে ছুটলাম। নিজেদের স্টেশনে এসে পৌঁছতেই রাত ৮টা। মিষ্টির দোকানগুলোতে বিরাট লাইন, মানে গেজেট আমাদের আগেই এখানে পৌঁছে গেছে। তবু মন ভাঙলে চলবে না। আমরা ছুটলাম স্কুলের দিকে। সেখানে গিয়ে দেখি সবই প্রায় ভোঁভা, তেমন কেউ নেই। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, এই ভাই এদিকে এসো, ফার্স্ট ডিভিশনে মাত্র ২০, রোল বলো রোল বলো। এই বলতে বলতে যে ছেলেটা দৌড়ে এলো সে ওই কালু। আমাদের দেখে হতাশার সুরে বলল, ওহ তোরা এখানে কি মনে করে এসেছিস? এক কাজ কর, আমার এই গেজেটটা তোরা রাখ, হলে নাইট টিপ শুরু হবে, আমি ওখানে চললাম ধান্দা করতে, এখন যা পাবি সব তোদের। এই বলে ও নিজের হাতের গেজেটটা আমার হাতে গুজে দিয়ে পালালো। প্রথম ব্যবসায় এত বড় ক্ষতির পর আমরা ভীষণভাবে মুষড়ে পড়লাম। দুজনে একদিন বিষণ্ণ মনে জোড়া বটগাছের তলায় বসে আছি। এমন সময় দেখি রামলাল হন্তধন্ত হয়ে আমাদের দিকে আসছে। রামলাল আমাদের এখানকার এক ইস্ত্রি কাম কাচাকুচির ছোটখাটো লন্ড্রি চালায় বলতে বেশ কয়েক পুরুষ ধরে রাস্তার ধারের একটা ভাঙা বাড়ির নিচু তলার ছোট ঘর জবরদখল করে আছে। রামলাল কাছে আসতেই আমি বললাম, আরে রামলাল, কি ব্যাপার, এত উদ্বিগ্ন হয়ে কোথায় চলেছ? রামলাল আমাদের সামনে এসে ধপ করে বসে পড়ল। তারপর বলল, সোনাবাবু, রূপাবাবু, একটা দরকারে আমার আপনাদের মদত করতে হবে। আমি বললাম, কি ব্যাপারে সাহায্য চাও বলো? রামলাল বলল, আপনারা তো জানেন আমার ফ্যামিলি উমলি সব বিহার মে রহতে হ্যাঁ, ওখানে আমার জমিন ভি আছে। এতদিন বড়া ভাই সব দেখত, কাল ওসাকা দেহান্ত হো গয়া। মেরা বিবির তবিয়ত ভি ঠিক না আছে, আমাকে দেশে ফিরতে হবে। লেকিন এক অসুবিধা ভি আছে, আমি আর ফিরতে পারবো কিনা জানি না, লেকিন আমি না থাকলে এই দোকান তো কই নিয়ে লিবে। তাই ভাবছি আমি যতদিন না আসতে পারছি আপনারা যদি দোকানটা দেখেন, রাস্তার পাশে ভি আছে, চাইলে কিছু ব্যবসা ভি করতে পারেন। ধরে নেন আমার আশা বিলকুল হবে না। রামলালের কথা শুনে রজতের চোখ জলজল করে উঠল। ব্যবসা, রাস্তার উপর দোকান, হোক না ভাঙাচোরা, ওখান থেকেই ওরা নিজেদের লক্ষ্য খুঁজে নেবে। রামলাল দোকানের চাবি আমাদের হাতে দিয়ে চলে গেল। পরদিন সকালে গিয়ে রামলালের দোকান খুলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলাম। রামলাল যার থেকে যা এনেছিল প্রায় সবই দিয়ে গেছে। কয়েকটা পুটলি ছিল, আমাদের বলে গিয়েছিল ওগুলো যাদের তাদের কেউ এখনও দাবি করতে আসেনি, যদি সঠিক লোক আসে প্রমাণ দেখে যেন দিয়ে দিই। এই ভাঙা লটঝড়ের লন্ড্রি থেকেই যে আমরা গিয়ে পড়ব এক ভয়ঙ্কর মৃত্যুর দেশে, সেটা আমাদের কল্পনাতেও ছিল না। রামলালের রেখে যাওয়া ওই গুটি কত কাপড়ের পুটলি আমরা ওর ভাঙা কাঁচের আলমারির ভিতরে তুলে রাখলাম। বহুকালের বাড়ির অংশ এই ঘরটা, দেয়াল মেঝে সবই ফুটিফাটা, দরজার অবস্থা তো বলাই বাহুল্য। আসলে মানুষ নিজের জিনিসকে অমূল্য মনে করে, তাই বোধহয় রামলালের মনে হয়েছিল এটা কেউ দখল নিতে পারে। বাস্তবে ঘরের যা চেহারা, ১-২ দিন কেউ না এলে এই ঘর যে সাপ ব্যানে দখল নেবে সেটা হলফ করে বলা যায়। তার উপর এ ঘর আর কতদিন নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই। এখানে থাকাটাই যেন একটা চ্যালেঞ্জ। ঘর পরিষ্কার করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। আমি রজতকে বললাম, হ্যাঁ রে, এই ঘরে আমরা কি ব্যবসা করব? এর যা অবস্থা, এখানে ওই লন্ড্রি কিংবা বড়জোর একটা সেলুন খোলা যায়। অন্য কোনো ব্যবসা করলে খদ্দের আসবে না, আর আমাদের পক্ষে দুটোর একটাও করা সম্ভব নয়। রজত আমাকে থামিয়ে বলল, দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ব্যবসা হবে না। রাস্তার ধারে ব্যবসা শুরুর আগেই নিখরচায় একটা ঘর পাওয়া গেল, এটা কি কম কথা? এখন মাথা ঠান্ডা করে এমন একটা ব্যবসা ভাবতে হবে যাতে মূলধন বিনিয়োগের ঝামেলা থাকবে না, অথচ মূলধন জোগাড়ের রাস্তা খুলে যাবে। হঠাৎই আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল। উৎসাহিত হয়ে বললাম, আচ্ছা রজত, আমরা যদি দালালির ব্যবসা করি, কিংবা এখানে একটা মদের ঠ্যাক, মানে লোকে মদ কিনে এনে শান্তিতে থাবে, এরকম কিছু? রজত খেকি উঠল,
তোর মাথায় কি কোনোদিন ভালো ব্যবসার চিন্তা আসে না? মদের ঠ্যাক, বাড়িতে যেটুকু দুবেলা খাবার জুটছে সেটুকুও আর জুটবে না, তার বদলে পিছনে পুলিশের গুঁতো পড়বে এমনি এমনি। উনি মদের ঠ্যাক খুলবে, তারপর বলবে অবিবাহিত মানুষদের ঘণ্টা হিসেবে ভাড়া দেবে। চত্ব সব। তুই চুপ করে থাক, আমায় ভাবতে দে। অগত্যা আমি ভাবনার বিরতি দিলাম। দেখতে দেখতে বর্ষা এসে গেল। দিনভর থেমে থেমে বিকেল হলেই বৃষ্টি পড়ছে। রামলালের এই প্রাসাদটা পেয়ে ব্যবসা শুরু হোক বা না হোক, সারাদিন মাথা গোজার একটা আশ্রয় আমাদের দুজনের জুটে গেছে। এরই মধ্যে পাড়ার ভম্বলকে দিয়ে একটা তেলের টিন কাটিয়ে তাতে সুন্দর করে রজত লিখিয়ে এনেছে সত্যনাশী RS। তলায় একটা কালো চশমা আর একটা লাঠির ছবি। আমি রজতকে জিজ্ঞেস করলাম, এর মানে তো গোয়েন্দা, আমরা গোয়েন্দার ব্যবসা করব? চশমা ঠিক আছে, কিন্তু লাঠি কেন? ওখানে তো রিভলভার থাকা উচিত ছিল। রজত বলল, বিজ্ঞাপনে সবসময় ডিসেন্সি আনাটা ব্যবসার একটা আর্ট, এটা ভুললে চলবে না। তাই রিভলভারের জায়গায় লাঠি। আমরা লাঠির মতো দৃঢ় আর শক্ত, এই বার্তাটাই দিতে চেয়েছি। আমি বললাম, কিন্তু আমরা গোয়েন্দা হতে পারব? শুনেছি গোয়েন্দাদের প্রখর বুদ্ধি আর গায়ে বিশাল ক্ষমতা থাকে, তারা অর্জুনের মতো পিস্তলের লক্ষ্য ভেদ করতে পারে। আমাদের মধ্যে সেই এলেম কোথায়? কে আমাদের কেস দেবে? রজত ধমকে উঠল, শোনা, নিজের মধ্যে কনফিডেন্স আপার লেভেলে নিয়ে যা। ব্যবসায় পারবো না, হবে না, এই শব্দগুলো চলে না। তোর কাছে কোনো না কোনো কেস একদিন আসবেই। ছিপে মাছ ধরার ধৈর্য নিয়ে বসে থাকতে হয়, মাছ খেলেই টান দিতে হয়। কেসটা সলভ করতে যেটুকু সময় লাগে, তারপর নাম ফেমের কোনো অভাব হবে না। তখন ওই সব পিস্তল আপনা আপনিই এসে যাবে, শিখতে 10 মিনিট লাগবে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নে, গোয়েন্দা সবসময় গায়ের জোরি কেস সলভ করে না, মাথা খাটায়। একটু পড়াশুনো কর, কাকাবু পর, ওনার একটা পা অকেজো ছিল। এই দীর্ঘ বক্তৃতা দিয়ে রজত থামল। আমি বুঝে গেলাম এই গোয়েন্দা ভূত ওর মাথা থেকে ঠেকা না খেলে নামবে না। দেখতে দেখতে প্রায় 15 দিন হয়ে গেল আমাদের গোয়েন্দা দোকানের, কিন্তু আজ অবধি একটাও খদ্দের আসেনি। কিছু উৎসুক লোক এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড়ির ধোঁয়া মুখে ছুড়ে একে বেঁকে হোর্ডিংটা পড়ে, তারপর মুফতে কিছু পরামর্শ দেয়। ব্যাপারটা খুব ভালো, এরকম কিছু দরকার ছিল দেশের যা অবস্থা। তবে এসব করতে গেলে এখানে বসে কিছু হবে না। সারা রাত সজাগ দৃষ্টিতে জায়গায় জায়গায় নজর রাখতে হবে, একটু কিছু দেখলেই খপাং করে ধরতে হবে। এইসব নিজ নিজ স্বার্থের জ্ঞান দেওয়া আর কি। আমাদের গ্যাস খাইয়ে সারা রাত নাইট গার্ড বসিয়ে নিজেদের সুখনিদ্রার ব্যবস্থার বুদ্ধিও দেয়। কিছু মাতাল নেশাখোর মাঝে মাঝে আসে, তাদের কেস বউ কোথায় টাকা পয়সা লুকিয়ে রেখেছে তার খোঁজ, কিংবা পাড়ায় পুলিশ কবে রেড করবে তার আগাম খবর জোগাড় করে দেওয়া। এই সব ভুলভাল কাজ। রজত শুধু একটাই কথা বলে, পেশেন্স ধরে রাখতে হবে, এটাও ব্যবসার একটা মূলধন। খদ্দের লক্ষ্মী, সে যে খদ্দেরই হোক। ধুর ধুর, আমার কেমন যেন নিজেকে পাগল পাগল লাগতে শুরু করল। প্রতিদিনের মতো আজও সন্ধেবেলা আমরা দোকান খুলে বসে আছি। আজ আবার বিকেল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ছাট এতটাই তীব্র যে সামনের পাল্লা খোলা রাখা দেয়। ওটা বন্ধ করে দরজাটা একটু ফাঁক রেখে ভিতরের ময়লা পড়া ডিম লাইটটা জ্বালিয়ে দুজনে ভূতের মতো বসে আছি খদ্দের ধরার আশায়। পাশের নর্দমাটা জলে ভরে গেছে। দরজার ফাঁক দিয়ে তার জল রাস্তার পাতা পলিথিনদের ঘরের ভিতর আশ্রয় দিতে লেগে পড়েছে। কিন্তু রজতের একটাই যুক্তি, যে কোনো ক্রাইম যেমন দুর্যোগের রাতে হয়, তেমনি যে কোনো বড় কেসও এই দুর্যোগের রাতেই গোপনে গোয়েন্দাদের কাছে এসে পৌঁছায়। অগত্যা নিচে ময়লা জলের বন্যা যতই হোক না কেন, আমরা দুজন টেবিলের ওপর উঠে বসে আছি। যদি ওই ঘোড়া জলের ভিতর দিয়ে কেস নামক আমাদের আকাঙ্ক্ষিত বস্তুটা এসে পড়ে। হঠাৎ আমাদের দরজার ফাঁকটা একটু বড় হলো। সেই ফাঁক দিয়ে একটা শীর্ণ দাড়ি গোফে ঢাকা মুখ ভেসে উঠল। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। এই মরেছে, এই দুর্যোগের রাতে কোনো অতৃপ্ত আত্মা নাকি কোনো পাগল? শীর্ণ মুখটা বলল, ভিতরে আসতে পারি? রজত এক লাফে টেবিল ছেড়ে মেঝের জলে নেমে পড়ল, সঙ্গে সঙ্গে আমাকেও নামালো। গদগদ কণ্ঠে বলল, আসুন আসুন। লোকটা ঘরে ঢুকল। লোকটার বা পা নেই, সারা শরীর জুড়ে দৈন্যতার ছাপ। গায়ে একটা ছেঁড়া ফাটা জোব্বা টাইপের জামা, মাথার মাঝখানে টাক, দুপাশে বহুদিন না আঁচড়ানো চুল বৃষ্টির জলে ভিজে লেপ্টে আছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা বিচ্ছিরি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল।
বোঝাই যাচ্ছিল এই বৃষ্টিতেই সে প্রথম স্নান করেছে। রাস্তার কুকুরগুলো ভিজে গেলে যেমন কটু গন্ধ বেরোয়, ঠিক সেই রকম। রজত প্রথম দিনই আমাকে বলে রেখেছে, যেই আসুক তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস খাতায় নোট করে রাখতে হবে, পরে তদন্তের কাজে লাগে। এর আগে যত মাতাল চাতাল এসেছে সবার তথ্য আমি লিখে রেখেছি। আজও খাতা খুলে সেটাই করতে লাগলাম। লোকটা ঘরে ঢুকতেই রজত গম্ভীরভাবে সামনের চেয়ারটার দিকে ইশারা করে বলল, আগে আরাম করে বসুন, তারপর আপনার সব কথা শুনব। লোকটা বিনীতভাবে চেয়ার টেনে বসে পড়ল। আমরা তার সামনের চেয়ারে বসলাম। তার পায়ের গোড়ালি দিয়ে জল বয়ে যাচ্ছে। মাঝে মাঝে সেই জলের ওপর দিয়ে ব্যাঙ উচ্চিঙে নেচে যাচ্ছে, আর সারা ঘর ভরে উঠেছে ওই আগন্তুকের গন্ধে, এক অদ্ভুত ডিওডোরেন্টের মতো। লোকটা নিচু গলায় বলল, একটু জলের বোতল পাওয়া যাবে? আমি জলের বোতলটা এগিয়ে দিলাম। লোকটা এক নিঃশ্বাসে সবটা শেষ করে হা বলে পরিতৃপ্তির শব্দ করল। তারপর ঝোলা ব্যাগ থেকে একটা বিড়ির প্যাকেট বের করে বলল, আমি একটা বিড়ি খেতে পারি? রজত খানিকটা ফেলুদা স্টাইলে ঘাড় দুলিয়ে সম্মতি দিল। তার চোখ তখন আগন্তুকটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমি বিড়ির ব্যাপারটা খসখস করে খাতায় নোট করলাম। আগন্তুক নিজে একটা বিড়ি বের করে প্যাকেটটা আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনাদের চললে? আমরা ঘাড় নেড়ে না বললাম। যদিও চললেও এই বিড়ি নেওয়ার আমাদের কোনো অভিপ্রায় থাকত না, এটা আমার বিশ্বাস। রজত কিছুক্ষণ চুপ করে থেকে আগন্তুককে প্রশ্ন করল, এবার বলুন, আপনার নাম কি, কোথা থেকে আসছেন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঢোকার সময় দেখলাম দরজায় লেখা সত্য সন্ধানী। এর মানে আমার জানা নেই। আসলে আমি এখানে এসেছিলাম অন্য কারোর খোঁজে। ঠিকানা তো ভুল হওয়ার কথা নয়, তবে কি সে এখান ছেড়ে চলে গেছে? কিন্তু আমার জিনিসটার তো খুব দরকার। লোকটা স্পষ্টই চিন্তিত হয়ে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কার খোঁজে এখানে এসেছিলেন সেটা কি বলা যাবে? লোকটা হাঁ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আসলে আমি রামলাল বলে একজনের খোঁজে এখানে এসেছিলাম। রজত কুঁচকে প্রশ্ন করল, আপনি রামলালকে কিভাবে চেনেন? আপনি কি ওর কাস্টমার না অন্য কোনোভাবে পরিচিত? ভদ্রলোক বলল, পরিচিত মানে ও আমার বাল্য বন্ধু। বহুদিন আগে, মানে আমার কৈশোর কেটেছে এই ঘরেই। আমি চমকে উঠলাম। বলে কি লোকটা? ওর কৈশোর কেটেছে এখানে? তার মানে ও এখানকারই লোক। কিন্তু এর আগে কোনোদিন তো তাকে এখানে দেখেছি বলে মনে পড়ছে না। যদিও ওর বয়স এখন ৭০-এর ওপর, কিন্তু রামলালের বয়স আর কত? বড় জোর ৬০। রামলাল কি করে এর বন্ধু হলো? রামলালের সঙ্গে আমরা তো প্রায়ই আড্ডা মারতাম। ওর মুখে যতটা শুনেছি, এই ঘরে ওর পূর্বপুরুষ ধরে এই ব্যবসা চলে আসছে। যদি সেটা সত্যি হয়, তাহলে এই লোকটা এলো কোথা থেকে? এর নাম বা এর সম্পর্কে রামলালের মুখে কোনোদিন তো কিছুই শুনিনি। রজত প্রশ্ন করল, আপনি এই ঘরে থাকতেন? কই, রামলাল তো কোনোদিন সেরকম কিছু বলেনি। আর আপনি ঠিক জায়গাতেই এসেছেন, কোনো ভুল নেই। এটা রামলালেরই দোকান ছিল। সে এখন পারিবারিক কারণে দেশে চলে গেছে, ফেরার কোনো নিশ্চয়তা নেই। আমাদের বলতে পারেন রামলালের কাছে আপনার কি দরকার ছিল। হতে পারে আমরা আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আপনার পরিচয়টা জানা দরকার। লোকটা মুখের বিড়িটায় শেষ টান দিয়ে অভ্যাসবশত মেঝেতে ফেলতে গিয়ে রগড়াতে গেল, কিন্তু মেঝে তখন জলে ভর্তি। বিড়িটা ভেসে উঠতে দেখে সে এক হাত জিভ কেটে বলল, এই যা, ঘরটা নোংরা করে ফেললাম। রজত হাত তুলে অভয় দিল। লোকটা বলল, আমার নাম বললে আপনারা চিনবেন না। সে আজকের কথা নয়, আজ থেকে ৪০ বছরেরও বেশি সময় হয়ে গেল আমি এখানে থাকতাম। রামলালের বাবাকে আমার বাবাই এই বাড়িতে এনেছিল। শরিকি সম্পত্তির একটা অংশ আমার বাবা পেয়েছিল মামার বাড়ির তরফ থেকে। এই বাড়ির দুটো ঘর। তো একটাতে রামলালের দাদা, ভাই আর একটা বোনকে নিয়ে ওর বাবা মা এসে ওঠে। তখন আমারও বয়স ছোট, ১৩-১৪ হবে। রামলাল অনেক ছোট হলেও আমার খেলার সাথী হিসেবে বন্ধু হয়ে যায়। রজত কথার মাঝেই প্রশ্ন করে বসে, কিন্তু আপনার নামটা তো বললেন না। লোকটা একটু কেশে বলল, জিয়া, জিয়া উল হক।
দেশ ভাগের পরে নিজেদের ভিটে মাটি ছেড়ে বাবার মামার বাড়ি মানে এখানে এসে উঠি। এখানকার দাঙ্গায় বাবার এক মামিমা ছাড়া প্রায় সবাইকে হিন্দুদের তাড়ায় পালাতে হয়, কারো কারো মৃত্যু হয়। বাবার ওই মামিমা পঙ্গু ছিল, তাই তাকে কেউ কিছু করেনি। আমি বললাম, 40 বছর আগের ছেলেবেলার বন্ধুর খোঁজে এতদিন বাদে দেখা করতে এলেন, তাও এমন দুর্যোগের রাতে? ব্যাপারটা পরিষ্কার হলো না। হঠাৎ কি এমন হলো যে এই অবস্থায় এত কষ্ট করে ছুটে এলেন? জিয়া হেসে বলল, 40 বছর আগে এখানে থাকতাম, তখনই প্রথম ওর সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু এই 40 বছরের মধ্যে আর একবারও ওর সঙ্গে যোগাযোগ হয়নি, সেই কথা তো আমি বলিনি। ওর সঙ্গে আমার শেষ দেখা হয় বছর 12 আগে খিদিরপুরে। ও আমার খুলিতে এসেছিল। আসলে এসেছিল বলতে, আমি ওকে একটা বিশেষ কারণে ডেকে পাঠাই। রজত ভ্রু কুঁচকে বলল, বিশেষ কারণ বলতে? এত বছর বাদে কি এমন ঘটল যে আপনার ওকে মনে পড়ল? জিয়া বলল, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস ওর হেফাজতে রাখব বলেই সেদিন ওকে ডেকে পাঠিয়েছিলাম। আসলে সেই মুহূর্তে বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে রামলালের কথাই মনে পড়েছিল। আমি বললাম, কি এমন জিনিস যেটা আপনি আর কারো হাতে দিতে ভরসা পাচ্ছিলেন না? জিয়া মৃদু হেসে বলল, একটা ভানা বাক্স, আমার বাবার স্মৃতি। রজত কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, ভাঙা বাক্স? একটা ভাঙা বাক্সের জন্য আপনি রামলালকে কলকাতায় ডাকালেন? কি এমন সম্পদতে ছিল যেটা কাউকে বিশ্বাস করে রাখতে পারছিলেন না? জিয়া বলল, তেমন কিছু নয়, কয়েকটা সাধারণ পাথর আর কিছু কাগজ। রজত অবাক হয়ে বলল, আপনার বাবা পাথর কাগজ বাক্সে ভরে আপনাকে রাখতে দিয়েছিলেন? উনি কি কোনো ভূতত্ত্ববিদ ছিলেন, পাথর নিয়ে কাজ করতেন? জিয়া হেসে বলল, না না, আমার বাবা একজন সাধারণ জাহাজের নাবিক ছিল। বাক্সটা ঠিক বাবা দেয়নি, ওটা রাঁচির মেন্টাল অ্যাসাইলেম থেকে বাবার মৃত্যুর পরে আমাকে ডেকে দেওয়া হয়। মেন্টাল অ্যাসাইলেম মানে পাগলাগারদ। আমি হতাশ চোখে রজতের দিকে তাকালাম। আবার এই জলঝড়ের রাতে পাগলের হাতে পড়লাম। রজতীর মুখচোখ দেখে বুঝতে পারলাম না ওই কথা শুনে সে খুব একটা আশাবাদী হয়েছে কিনা। জিয়া হেসে বলল, পাগলাগারদে পাওয়া বাবার পাথর ভর্তি বাক্সের সন্ধানে এসেছি বলেই আপনারা আমায় পাগল ভাবছেন, তাই তো? আমিও বাক্সটা হাতে পাওয়ার পর আপনাদের মতোই ভেবেছিলাম, এই সব নিয়ে কি হবে, পাগলের পাগলামি ছাড়া আর কিছু নয়। কিন্তু আমারও ভুল ভাঙে যখন জানতে পারি ওই পাথরগুলো আসলে পাথর নয়, ওগুলো সব ব্রাজিলিয়ান পাথর। আর ওই জানতে যাওয়াই আমার কাল হয়। আমি বুঝতেই পারিনি ওগুলো আমার হাতে মৃত্যুদূত হয়ে এসেছে। আমি নড়ে চড়ে বসলাম। যাই হোক না কেন, গোয়েন্দা অফিস খোলার পর এমন একটা গল্প হলেও শোনার মতো একজন ক্লায়েন্ট তো পাওয়া গেল। রজত বলল, ব্রাজিলিয়ান পাথর? আপনার বাবা কি ব্রাজিল গিয়েছিলেন? ব্যাপারটা কীরকম? জিয়া বলল, সে অনেক বড় ইতিহাস। কিছু মনে না করলে একটু খাবার পাওয়া যাবে? আসলে আজ 1.5 দিন জল ছাড়া কিছুই পেটে পড়েনি। কপর্দক শূন্য অবস্থায় এখানে এসেছি। রামলাল থাকলে বাক্সটা পেলেও হয়তো কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু তাও সম্ভব নয়। সে তো এখান ছেড়ে চলে গেছে। কে জানে এই 12 বছর ধরে সে ওই বাক্সটা রেখেছিল কিনা। বাজে পাথর ভর্তি বাক্স ভেবে হয়তো ফেলেই দিয়েছে। সন্ধেবেলা মুড়ি চানাচুর খাবো বলে একটা প্যাকেট সঙ্গে করেই এনেছিলাম। তার অর্ধেক আমাদের পেটে চলে গেছে। প্যাকেটে তখনও কিছুটা ছিল, সেটা এগিয়ে দিয়ে বললাম, মুড়ি আছে, চলবে? জিয়া এক গাল হেসে বলল, ক্ষুধার্থের কাছে খাবারের কোনো বাজবিচার থাকে না, খুব চলবে। প্রায় গোগ্রাসে কিছুটা মুড়ি আর জল খেয়ে বলল, আহ, শান্তি হলো। রজত বলল, এবার বলুন তো, ওই পাথরের ভিতরে কি এমন ছিল যেটা আপনার কাছে মৃত্যুদূত বলে মনে হলো? জিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে অনেক বড় কাহিনী। আপনাদের হাতে শোনার মতো সময় হবে তো? আমি জিয়াকে অভয় দিয়ে বললাম, শুরু করুন, আমরা শুনতে চাই। বাইরে যা প্রবল বৃষ্টি শুরু হয়েছে, আজ আর বোধহয় বাড়ি ফেরা সম্ভব নয়। দাঁড়ান, দরজাটা চেপে বন্ধ করে দিই, না হলে এই জল বেয়ে সাপখোপ ঢুকে পড়তে পারে। জিয়া শুরু করল, দেশভাগের পর পরিস্থিতি যখন একটু ঠান্ডা হলো, তখন ওই শরণার্থীর ভিড়ের মধ্যেই একদিন বাবার সঙ্গে রামলালের বাবার পরিচয় হয়। আমার বাবা একটু কোমল মনের মানুষ ছিলেন।
গৃহহারার কষ্ট নিজে গৃহহারা হয়ে আরও গভীরভাবে বুঝেছিলেন। এই বাড়িতে একদিন রামলালের বাবাকে তার সংসার সহ নিয়ে এলেন। লোকের জমিতে দুজনে খেটে সংসার চালানোর চেষ্টা করলেন। হঠাৎ দেশে যুদ্ধ লাগল। জিনিসের দাম আকাশ ছুল। প্রাকৃতিক কারণে চাষবাস লাটে ওঠার দশা। সংসারের দায়ে বাবা তখন খিদিরপুর ডকে জাহাজের খালাসির কাজ নিলেন। তখন সমস্ত আমদানি রপ্তানির কাজ জাহাজের মাধ্যমেই হতো। বাবাজি গেলেন আর সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে এলেন, ব্যাপারটা তেমন ছিল না। বাবার এক চাচাতো দাদা ডকের কুলি ইউনিয়নের মাথা ছিলেন। তার সাহায্যেই বাবা পোর্টার হিসেবে সেখানে কাজ জোগাড় করেন। তখন খরায় দেশে খাদ্যের আকাল। গ্রামের এই বাড়িতে মা আর আমাদের 2 ভাইকে রেখে যেতে বাবা চাননি। বাবার একটা স্বপ্ন ছিল, আমরা লেখাপড়া করি। এখানে তখন মাদ্রাসা বলে তেমন কিছু ছিল না। তার ওপর দেশভাগের পর হিন্দু মুসলিমের মধ্যে ভয়ানক বিচ্ছেদ তৈরি হয়। সবাই সবাইকে শত্রুর চোখে দেখতে শুরু করেছে। এখানকার বাংলা পাঠশালা বা স্কুলে আমাদের পড়াশোনা করতে দিত না। তাই ওই কাজটা জুটিয়ে বাবা আমাকে, আমার ভাইকে আর মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। মেটিয়াবুরুজের রেলে জমিতে একটা দখলদারি টিনের খোলা এসে উঠলাম। এখানকার সমস্ত কিছু রামলালের বাবার দেখাশোনার ভারে ছেড়ে দেওয়া হলো। আমার দোস্ত রামলাল তখন খুব ছোট। সে বায়না ধরল আমাদের সঙ্গে যাবে। মা শেষ পর্যন্ত তাকেও সঙ্গে করে নিয়ে এলেন। বাবা কলকাতায় এসে আমাদের 3 জনকে স্কুলে ভর্তি করে দিলেন। রামলাল হিন্দি স্কুলে, আমরা মাদ্রাসায়। আমি একটু বড় বয়সে স্কুলে ভর্তি হই। আমার ভাই ইমতিয়াজ ছোট থেকেই পড়াশোনায় অমনোযোগী। ওর পড়তে ভালো লাগতো না, সারাদিন খেলেই বেড়াত। আর মেটিয়াবুরুজের অবস্থা তো আপনারা জানেনই, তখনও খুব একটা ভালো ছিল না। নিত্যদিন খুন জখম লেগেই থাকত। জায়গাটা ছিল চোরাচালানকারীদের আঁতুড়ঘর। ইমতিয়াজের জন্যে বাবাকে অনেকের কাছে কথা শুনতে হতো। বাবা যত রকম শাসন একজন বাবা হিসেবে দেওয়া উচিত সবই দিতেন, কিন্তু ইমতিয়াজের কোনো পরিবর্তন হলো না। আমি আর রামলাল প্রাইমারি স্টেজ পার করে উঁচু ক্লাসের ছাত্র হলাম। মনে মনে বাবার দেখা স্বপ্নটাই আঁকড়ে ছিল, একদিন এই টিনের ঘর ছেড়ে গ্রামের বাড়িটা সারিয়ে সবাই মিলে আবার একসঙ্গে থাকব। জিয়া চোপ করে বোতলের দিকে তাকাল। তলানিতে একটু জল ছিল। আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কেউ খাবে কিনা। আমরা না বলতেই বাকি জলটুকু ঢকঢক করে খেয়ে নিল। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। ঘরের জল আমাদের হাঁটু ছুঁয়ে ফেলেছে। আমি জিয়াকে চেয়ারে পা তুলে বসতে বললাম। জিয়া হেসে বলল, না বাবু, আপনারা বরং টেবিলে উঠে বসুন। জলই তো আমার সব নিয়েছে, আজ আর জলকে ভয় পাই না, আমি ঠিক আছি। রজত বলল, না না, শুধু জল নয়, চারধারে গর্ত ভরে গেছে, সাপ খোপ আস্তা মারে কিংবা বিষাক্ত কিছু কামড়ে দিতে পারে। জিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার শরীর এমনিতেই এতটা বিষাক্ত হয়ে আছে, তাতে এখানের কোনো বিষাক্ত কিছুর কামড়ে কিছু হবে না। আমাকে কামড়ালে তারাই মরবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বরং পা তুলে বসুন। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার গল্প আপনাদের বিরক্ত করছে না তো? আসলে শুরু থেকে সব না বললে আপনারা বুঝতে পারবেন না রামলালের সঙ্গে আমার কি সম্পর্ক আর কেনই বা এতদিন পরে আমি রামলালের খোঁজে এখানে এসেছি। আমি বললাম, না না, আপনি বলতে থাকুন, আমাদের শুনতে ভালো লাগছে। আমাদের কথায় অভয় পেয়ে জিয়া আবার শুরু করল। তো হলো কি, তখন আমি আর রামলাল 7 স্ট্যান্ডার্ডে পড়ি। ও, বলতে ভুলে গেছি, এখানের এই বাড়িতে আমরা বছরে 2 বার করে স্কুলের ছুটির সময় আসতাম। বাবাও তার সামর্থ্য অনুযায়ী রামলালের পরিবারকে কিছু না কিছু সাহায্য পাঠাত। রামলালের বাবা ততদিনে ভাগ চাষির কাজ করত, আর বাড়িতে ওর দাদা আর মা ছোটখাটো লোকের জামাকাপড় এনে কাচাকুচি ইস্ত্রি করার কাজ শুরু করে দিয়েছিল। আমাদের ঘরটায় ওরা থাকত, আর ওদের যে ঘরটা দেওয়া হয়েছিল সেটাতে লন্ড্রির মতো করে কাজ চলত। ওই ঘরটা পরে ভেঙে পড়ে। এখন আমরা যে ঘরে বসে আছি তখন এখানেই ওরা লন্ড্রি আর থাকা খাওয়া করত। যেটা বলছিলাম, আমাদের 7 স্ট্যান্ডার্ড হওয়ার সময় বাবা এসে মাকে একটা সুখবর দিল। তিনি জাহাজের খালাসির কাজ পেয়েছেন। আগের থেকে ডবল রোজগার, থাকা খাওয়া ফ্রি। একটাই অসুবিধে, 2-3 মাস অন্তর একবার করে বাড়ি আসতে পারবেন। আসলে মালবাহী জাহাজে দেশ বিদেশে মাল পৌঁছে দেওয়ার কাজ। আমরা তখন বেশ বড় হয়ে গেছি, তাই বাবার কাজের সিদ্ধান্তে আমরা সমর্থন দিলাম। কথা দিলাম এখানে আমরা নিজেদের দেখভাল নিজেরাই করতে পারব। সেই প্রতিশ্রুতি নিয়ে বাবা সমুদ্রে ভেসে বেড়ানোর কাজে যোগ দিলেন। বাড়িতে বাবার অবর্তমানে ইমতিয়াজ সাপের 5 পা দেখতে শুরু করল।
ততদিনেও বেশ কিছু বৎসঙ্গ জুটিয়ে ফেলেছে। আমাদের কারো কথাই বিশেষ পাত্তা দিত না। একসময় আমরা ওকে কিছু বলা প্রায় ছেড়েই দিলাম। বছর দুয়েক এভাবেই চলল। বাবা নতুন চাকরিতে খুশি। একটু বেশি পয়সা পাওয়ায় ফাটা টিনগুলো বদলে একটা ভদ্রস্থ খলি হল। একটার বদলে দুটো খলি। এখন আমি আর মা একটায় থাকি, আর অন্যটায় ইমতিয়াজ আর রামলাল। বাবা বাড়ি এলে আমাদের নিয়ে বসে দেশ বিদেশের কত গল্প করতেন। আমাকে বারবার বলতেন, জিয়া, সবসময় নিজের পড়াশোনায় আগে মন দেবে। তুমি আর রামলাল আমার ভরসা। তোমাদের অনেক বড় হতে হবে। ইমতিয়াজের ব্যাপারে বাবার আশা ভরসা তখন তলানিতে। এদিকে একদিন রামলাল চুপি চুপি আমাকে বলল, ওকে যদি মা আর আমার সঙ্গে শুতে নেওয়া হয় তাহলে সে একটু রাত অবধি পড়তে পারবে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও ঘরে কি অসুবিধে? প্রথমে কিছু বলতে চায়নি। পরে আমার জোরাজুরিতে বলল, অনেক রাতে ইমতিয়াজ মদ খেয়ে বাড়ি ফেরে, গালিগালাজ করে। একদিন তো মাঝরাতে একটা মেয়ে ছেলে এনে তাকে ঘণ্টা দুয়েক রাতের বেলায় বাইরে বসিয়ে রেখেছিল। সে আমার মা কষ্ট পাবে বলে কাউকে কিছু বলেনি। ব্যাপারটা চেপে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তেই লাগল। সেদিন রাতে ইমতিয়াজ বাড়ি ফিরলে আমি ওকে জিজ্ঞেস করি। সে বলে, বেশ করেছি যা করেছি, নিজের পয়সায় করেছি, তোর বাপের পয়সায় নয়। আমার মাথায় রক্ত উঠে যায়। আমি ওকে ঠাস করে একটা চড় মারি। ও ঘুরে পড়ে যায়। তারপর উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা পিস্তল বের করে আমার কপালে চেপে ধরে। জীবনে প্রথম সেদিন আমি পিস্তল দেখি। আমাদের চেঁচালেচি শুনে মা কখন ঘর থেকে বেরিয়ে এসেছিল আমরা বুঝতেই পারিনি। আমার কপালে পিস্তল ধরা দেখে মা একটা লাঠি তুলে ইমতিয়াজকে মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে ইমতিয়াজ আর কোনো দিন ঘরে ফেরেনি। মায়ের মন রাগে শক্ত হয়ে থাকলেও আমি বুঝতে পারতাম ভিতরে ভিতরে সে ইমতিয়াজের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। সেদিনের পর থেকে তার মুখের হাসি যেন চিরতরে হারিয়ে গেল। আমি আর রামলাল অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ইমতিয়াজের কোনো সন্ধান পেলাম না। এর মধ্যেই খবর এলো রামলালের বাবাকে সাপে কেটেছে। আমরা মাকে নিয়ে সেখানে পৌঁছতেই সব শেষ। রামলালের বাবা মারা গেছেন। এই ঘটনার পর রামলালের আর কলকাতায় ফেরা হল না। ও মা আর দাদার সঙ্গে এখানেই থেকে গেল। আমি মাকে নিয়ে ফিরে এলাম কলকাতায়, কারণ আমাদের ফিরতেই হতো। মায়ের মন তখন ইমতিয়াজের দিকেই পড়ে আছে, যদি সে কোনোদিন ঘরে ফেরে। এই সব ঘটনা বাবাকে জানানো সম্ভব হল না। তখনও মোবাইল ফোন আসেনি, আর মালবাহী ভ্রাম্যমাণ জাহাজে সংবাদ আদান প্রদানের কোনো ব্যবস্থা ছিল না। আর থাকলেও জাহাজের লোকেদের কিছু করার ছিল না। ফেরার কোনো রাস্তা নেই। ৩ মাস কেটে গেল, বাবা আর ফিরলেন না। আমাদের দুশ্চিন্তা বাড়তে লাগল। ৪র্থ মাসে আমি ডকে গিয়ে খোঁজ নিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে জাহাজে বাবা খালাসি ছিলেন সেটা গত মাসে ফিরে আবার মাল বোঝাই করে দিন ৩ হলো সমুদ্রে পাড়ি দিয়েছে। বাবার নাম করে খোঁজ করতে গিয়ে শুনলাম বাবা নাকি ওই জাহাজের কাজ ছেড়ে ব্রাজিলের কোনো এক নতুন জাহাজ কোম্পানির চাকরি নিয়েছেন। ওই জাহাজে বাবার প্রাপ্য কিছু টাকা আমার হাতে বুঝিয়ে দিয়ে ওরা আমাকে বিদায় জানালো। আমি পড়ে গেলাম মহাচিন্তায়। বাবা আমাদের কাউকে কিছু না জানিয়ে নতুন চাকরি নিলেন। এখন মাকে গিয়ে আমি কি বলবো? বাবার সঠিক খবর তো আমি কিছুই জানতে পারলাম না। এমনিতেই ইমতিয়াজের কারণে মা সব সময় মনমরা, ঠিকমতো খাওয়া ঘুম নেই। তার উপর বাবার না ফেরা মাকে যেন পুরোপুরি ভেঙে দিল। একটাই আশা নিয়ে সে বেঁচে আছে, বাবা নিশ্চয়ই ফিরবেন। হয়তো কোনো কারণে জাহাজ আসতে দেরি হচ্ছে। এই অবস্থায় আমি যদি এই খবর মাকে দিই, না জানি কি হবে। কিন্তু কতদিনই বা খবরটা চেপে রাখব? যদি বাবা আর না ফেরেন? একটা মন বলে কুভাবনা করা ঠিক নয়। আল্লাহ মেহেরবান, তিনি নিশ্চয়ই একদিন বাবাকে ফিরিয়ে দেবেন। সেদিন বাড়ি ফিরে মাকে মিথ্যে আশ্বাস দিলাম বাবার জাহাজ এখনও ফেরেনি। হাতে ছিল শুধু ওই কটা টাকা যেটা জাহাজ অফিস থেকে পেয়েছিলাম। এর মধ্যেই মা শয্যা নিলেন। আমি সব কথা রামলালকে জানালাম। ও তখন ওর মতো করে কিছু সাহায্য নিয়ে আমাদের এখানে এলো। একদিন আমি আর রামলাল ঘরে বসে বাবার ব্যাপারে আলোচনা করছিলাম। এখন আমার কি করা উচিত তাই নিয়েই কথা হচ্ছিল।
ততদিনে বুঝে গেছি পড়াশুনো চালানো আর আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পড়াশুনোর চক্করে পড়ে কোনো কাজও ভালো করে শেখা হয়নি। এখন কি করব? মাকে নিয়ে দেশের বাড়ি যাব কি না এইসব ভাবছি। হঠাৎ দরজার বাইরে কারো পড়ে যাওয়ার শব্দে আমরা দৌড়ে বেরিয়ে দেখি মা দোরগোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। বুঝতে বাকি রইল না তিনি অনেকক্ষণ ধরেই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। তড়িঘড়ি মাকে হাসপাতালে নিয়ে গেলাম। দুর্বল শরীর, তার উপর এত বড় ধাক্কা। ৩ দিন পরে মায়ের জ্ঞান ফিরল, কিন্তু তখন তার স্মৃতিভ্রম। কখনো ইমতিয়াজের নাম করে কাঁদছেন, কখনো বাবার কাছে ইমতিয়াজের নামে যেসব অভিযোগ করতেন সেগুলো নিজের মনে বকেই চলেছেন। ডাক্তার বললেন এখন মাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে, কোনো টেনশন দেওয়া চলবে না। ওষুধ দিলেন, তবে আগের মতো ভালো হওয়ার সম্ভাবনা 50-50। আমি মাকে রামলালের কাছে রেখে আবার কলকাতা ফিরে এলাম। কিছু একটা কাজ করতেই হবে, তার সঙ্গে বাবার সঙ্গে যোগাযোগ করাটাও এখন ভীষণ জরুরি। বাবার সেই চাচাতো ভাইয়ের কাছে গেলাম একটা চাকরির আশায়। চাচা মন দিয়ে আমার কথা শুনলেন। আমি এতদিন পড়াশুনোতেই ব্যস্ত ছিলাম, উনি সেটা জানতেন। উনি খানিকক্ষণ চিন্তা করে বললেন, দেখো জিয়া, তুই তো পোর্টারের কাজ পারবি না, আমাকে 2 দিন সময় দে, দেখি কি করা যায়। আমি তখন কাজের জন্য মরিয়া হয়ে চাচার পায়ে পড়ে গেলাম। শেষমেশ একটা কাজ হলো। রেজিস্টারের মানে মালের লোডিং আনলোডিং রেকর্ড লেখা। এতে একটা সুবিধে হলো আমার পোর্টের সঙ্গে যোগাযোগ রইল। বাবাকে খুঁজে বের করার কাজটা অনেকটা সহজ হলো। প্রায় 3 মাস কাজ করার পরে একদিন সেই জাহাজ যেখানে বাবা আগে কাজ করতেন আবার কলকাতা ডকে এসে লাগল। আমি পাগলের মতো খুঁজতে লাগলাম এরকম কোনো লোককে যে আগেরবার বাবার সঙ্গে ছিল। সাধারণত মালবাহী জাহাজের ক্রুরা প্রয়োজন অনুযায়ী একই কোম্পানির নানা জাহাজে শিফটিং হয়। এই 3 মাসের কাজের সূত্রে ডকের অনেক মানুষ আমাকে চেনে। তাদের মধ্যে ঘোষবাবু মানে এই ক্যাশিয়ার বাবু আমাকে একটু বেশি ভালোবাসতেন। তার কাছে গিয়ে বললাম এমন কোনো লোকের সন্ধান দিতে যার সঙ্গে আমার বাবার ওই জাহাজের দোস্তি ছিল। ঘোষবাবু রেজিস্টার ঘেটে অনেক ভেবে বললেন, দেখো জিয়া, এই জাহাজের খালাসি আলমগীরকে আমি দেখেছি, তোমার বাবার শখতা। তবে লোকটা মহা হারামি টাইপের। ওর বাড়ি শুনেছি মুঙ্গের, তবে 3 কুলে কেউ আছে কি জানি না। 1 নম্বরের লুচ্চা। যা কামায় মদ আর মেয়ে ছেলে উড়িয়ে দেয়। কলকাতায় জাহাজ ঢোকার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের পোষা মেয়ে ছেলেদের বাড়ি গিয়ে পড়ে। শুনেছি বিদেশের অনেক রেড লাইট জোনেও ও ঠ্যাক করে রেখেছে। দেখো যদি তাকে খুঁজে বের করতে পারো, তার পেট থেকে কিছু বের করতে পারো। আমি অন্ধকারে আলোর রোশনাই দেখতে পাই, কিন্তু প্রশ্ন একটাই, তাকে চিনব কি করে? ঘোষবাবু একটি ব্যবস্থা করেন। জাহাজ ছাড়ার আগে প্রতিবার ক্রুদের ছবি তোলা হয়। ফেরার পরে মিলিয়ে দেখা হয় কে কন্টিনিউ করছে, কার শিফটিং হয়েছে, কে মিসিং। সেই রেকর্ড বুক থেকে আমি আলমগীরের একটি ছবি পাই। রোগা, লম্বা, কাঠখোট্টা টাইপের চেহারা, মাথায় ঝাঁকড়া চুল। কোনো ভদ্রলোক তাকে বেশিক্ষণ সহ্য করতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। মুন্সীগঞ্জ আর ওয়াটগঞ্জ বহু পুরনো রেড লাইট এরিয়া। কলকাতা পত্তনের আগে পুরো কলকাতা 3টে জমিদারির অংশ ছিল: কালিকাটা, সুতনটি আর গোবিন্দপুর। নিউ ফোর্ট উইলিয়াম থেকে গোবিন্দপুরের সীমারেখা শুরু হতো। খিদিরপুর আসলে ভূকৈলাস জমিদারির অংশ, যেটা 1757 সালে গোকুল ঘোষাল স্থাপন করেছিলেন। 1800 সালে এখানে জমিদারদের বারমহল ছিল, বাগান বাড়ি ছিল। 19 শতকের শুরুর দিকে কলিঙ্গ ফেনউইক বাজার নামকরণ হয়। ব্রিটিশ শাসকেরা অনেকেই হারেমের মতো মুন্সীগঞ্জ ব্যবহার করতেন। বিভিন্ন প্রদেশের মেয়েরা আজও দেহ বেচার ব্যবসা চালায়। গঙ্গার শাখা নদীর ঘেঁষে পুরনো বাড়িগুলো সেই জমিদারি হারেমের সাক্ষী বহন করছে। উন্নতির সঙ্গে অনেক পরিবর্তন এসেছে, তবু রেড লাইট জোন আজও রয়েছে। রাতের অন্ধকার ছাড়াও দিনের আলোতেও ওখান দিয়ে চলতে অনেকে কুণ্ঠাবোধ করেন। এছাড়া আছে সমাজবিরোধীদের আতুরঘর। আমি এর আগে কখনো ওইদিকে যাইনি। সেই দিন ঘোষবাবুর কাছে আলমগীরের ছবিটা নিয়ে আমি মুন্সীগঞ্জে যাই। দিনের আলোতেই ওখানে আমার হাত ধরে টানাটানি শুরু হয়ে গেল। একরাশ যৌন আবেদনের সম্ভার নিয়ে অপেক্ষমান মোহিনীদের মধ্যে পড়ে আমি একেবারে দিশেহারা। বয়স কম,
এই পাড়ায় নতুন মুখ, স্বাভাবিকভাবেই দালালরা নতুন মুরগি হাতছাড়া করতে চায় না। আমি পড়লাম মহা বিপদে। ঠিক তখনই এক সহৃদয় পানের দোকানদার আমাকে ওদের হাত থেকে উদ্ধার করলেন। ধমকের সুরে তিনি বললেন, এই হিয়া, क्यों आया? अभी लिखाई पढ़ाई करने का उम्र में তুমি রান্ডিবাজি করনে চলা আয়া? আমি প্রায় কাঁদো কাঁদো অবস্থায় ওনাকে আমার আসার উদ্দেশ্য জানালাম। এর মধ্যেই কয়েকজন মহিলা দোকান ঘিরে ফেলেছে, ঠিক ভাগাড়ের শকুনের মতো। একবার ছাড়া পেলেই কে আগে আমাকে টেনে নিজের ঘরে ঢুকাবে সেই অপেক্ষায়। দোকানদার আমার হাত থেকে আলমগীরের ছবিটা নিয়ে কিছুক্ষণ ভ্রু কুঁচতে তাকিয়ে রইলেন। তারপর সামনে দাঁড়ানো মেয়েদের দিকে তাকিয়ে বললেন, এই দেখতো, ইয়ে লন্ডা কো চিন্তা নি। মেয়েগুলোর মধ্যে একজন ছবিটা নিল, সঙ্গে সঙ্গে সবাই ঝুঁকে পড়ল সেটার উপর। তারপর তাদের মধ্যেই একজন বাঙালি মেয়ে বলল, আরে এই হারামিটা তো সালমা আর তানজিরের ভাতার, কাল সন্ধে থেকে ঢুকেছিল, বোধহয় সকালে চলে গেছে, আবার যদি সন্ধ্যায় আসে তো পাবে। দোকানদার ছবিটা আমাদের ফিরিয়ে দিয়ে বললেন, যা বেটা, अभी घर जा, सामने मेरा पास आ जाना, अगर वो आदमी आए तो मैं तुझसे मिला देगा। এরপর মেয়েদের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দিলেন, ये लड़का मेरा आदमी है, सामने वो फिर आएगा, अगर तुम लोगों ने उनको परेशान किया एकदम घुसा दूंगा। ওখান থেকে বেরিয়ে আমার গা ঘিন ঘিন করতে লাগল, কিন্তু সামনে আর কোনো রাস্তা ছিল না। জাহাজ ছাড়ার দিন অবধি অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই, আর এই ধরনের লোকদের জন্য অপেক্ষা করা মানে বোকামি। ওরা শেষ মুহূর্তে আসে, তারপর সোজা সাগরে ভেসে পড়ে। রাত নামতেই মুন্সীগঞ্জ আরও ভয়ানক হয়ে উঠল। মদ, মাতাল, পাতাখোর, চোর, ডাকাত, মস্তানে ভরে গেল এলাকা। প্রশাসনের লোকজনও ঢুকতে দ্বিধা করে, বা ঢুকলেও শুধু তোলা আদায়ের জন্যে। আমার মতো কমবয়সী ছেলেরা তখন ওই অঞ্চলে ঢুকতে ভয় পায়, কিন্তু আমি মরিয়া। যেভাবেই হোক আলমগীরের খোঁজ আমাকে পেতেই হবে। আমি যতটা সম্ভব দ্রুত আলো আধারির গলি পেরিয়ে সেই পানের দোকানের দিকে এগোতে লাগলাম। দুপাশ থেকে অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, কান লাল হয়ে উঠছে। হঠাৎ রাস্তা আটকে দাঁড়ালো এক লম্বা চওড়া লোক। বাজখাই গলায় প্রশ্ন করল, এই ছোকরা, এখানে কি চাই? মেয়ে ছেলে নিয়ে ভর্তি করতে এসেছিস? চেহারা দেখে তো কোনো মালদার বাপের ছেলে মনে হচ্ছে না, নাকি নেশার জিনিস চাই? এই বলে আমার হাতটা মুচড়ে ধরতেই হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, কালাম, ওকে ছেড়ে দে, ও রাজুদার কেউ। এই কথাটা কানে যেতেই লোকটা হাত ছেড়ে দিল, গলার স্বর নামিয়ে বলল, যা যা বেটা, বলবি তো রাজুদার কাছেই যাবি। তখনই বুঝলাম এই পানওয়ালার দোকানটা শুধু দোকান নয়, রাজু নিশ্চয়ই এই এলাকার দাদা টাইপের কেউ। আমাকে দেখে রাজু বলল, রুক বেটা, मैं देखता हूं वो आदमी आया है कि नहीं। ঠিক তখনই এক সহৃদয় পানের দোকানদার আমাকে ওদের হাত থেকে উদ্ধার করলেন। ধমকের সুরে তিনি বললেন, এই হিয়া, क्यों आया? अभी लिखाई पढ़ाई करने का उम्र में তুমি রান্ডিবাজি করনে চলা আয়া? আমি প্রায় কাঁদো কাঁদো অবস্থায় ওনাকে আমার আসার উদ্দেশ্য জানালাম। এর মধ্যেই কয়েকজন মহিলা দোকান ঘিরে ফেলেছে, ঠিক ভাগাড়ের শকুনের মতো। একবার ছাড়া পেলেই কে আগে আমাকে টেনে নিজের ঘরে ঢুকাবে সেই অপেক্ষায়। দোকানদার আমার হাত থেকে আলমগীরের ছবিটা নিয়ে কিছুক্ষণ ভ্রু কুঁচতে তাকিয়ে রইলেন। তারপর সামনে দাঁড়ানো মেয়েদের দিকে তাকিয়ে বললেন, এই দেখতো, ইয়ে লন্ডা কো চিন্তা নি। মেয়েগুলোর মধ্যে একজন ছবিটা নিল, সঙ্গে সঙ্গে সবাই ঝুঁকে পড়ল সেটার উপর। তারপর তাদের মধ্যেই একজন বাঙালি মেয়ে বলল, আরে এই হারামিটা তো সালমা আর তানজিরের ভাতার, কাল সন্ধে থেকে ঢুকেছিল, বোধহয় সকালে চলে গেছে, আবার যদি সন্ধ্যায় আসে তো পাবে। দোকানদার ছবিটা আমাদের ফিরিয়ে দিয়ে বললেন, যা বেটা, अभी घर जा, सामने मेरा पास आ जाना, अगर वो आदमी आए तो मैं तुझसे मिला देगा। এরপর মেয়েদের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দিলেন, ये लड़का मेरा आदमी है, सामने वो फिर आएगा, अगर तुम लोगों ने उनको परेशान किया एकदम घुसा दूंगा। ওখান থেকে বেরিয়ে আমার গা ঘিন ঘিন করতে লাগল, কিন্তু সামনে আর কোনো রাস্তা ছিল না। জাহাজ ছাড়ার দিন অবধি অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই, আর এই ধরনের লোকদের জন্য অপেক্ষা করা মানে বোকামি। ওরা শেষ মুহূর্তে আসে, তারপর সোজা সাগরে ভেসে পড়ে। রাত নামতেই মুন্সীগঞ্জ আরও ভয়ানক হয়ে উঠল। মদ, মাতাল, পাতাখোর, চোর, ডাকাত, মস্তানে ভরে গেল এলাকা। প্রশাসনের লোকজনও ঢুকতে দ্বিধা করে, বা ঢুকলেও শুধু তোলা আদায়ের জন্যে। আমার মতো কমবয়সী ছেলেরা তখন ওই অঞ্চলে ঢুকতে ভয় পায়, কিন্তু আমি মরিয়া। যেভাবেই হোক আলমগীরের খোঁজ আমাকে পেতেই হবে।
আমি যতটা সম্ভব দ্রুত আলো আধারির গলি পেরিয়ে সেই পানের দোকানের দিকে এগোতে লাগলাম। দুপাশ থেকে অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, কান লাল হয়ে উঠছে। হঠাৎ রাস্তা আটকে দাঁড়ালো এক লম্বা চওড়া লোক। বাজখাই গলায় প্রশ্ন করল, এই ছোকরা, এখানে কি চাই? মেয়ে ছেলে নিয়ে ভর্তি করতে এসেছিস? চেহারা দেখে তো কোনো মালদার বাপের ছেলে মনে হচ্ছে না। নাকি নেশার জিনিস চাই? এই বলে আমার হাতটা মুচড়ে ধরতেই হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, কালাম, ওকে ছেড়ে দে, ও রাজুদার কেউ। এই কথাটা কানে যেতেই লোকটা হাত ছেড়ে দিল। গলার স্বর নামিয়ে বলল, যা যা বেটা, বলবি তো রাজুদার কাছেই যাবি। তখনই বুঝলাম এই পানওয়ালার দোকানটা শুধু দোকান নয়, রাজু নিশ্চয়ই এই এলাকার দাদা টাইপের কেউ। আমাকে দেখে রাজু বলল, রুক বেটা, मैं देखता हूं वो आदमी आया है कि नहीं। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।